দিয়া মন খারাপ করে গয়না খুলতে লাগলো। রওশন এসে দিয়ার পাশে বসে ওকে সাহায্যের জন্য ওর হাত ধরতে দিয়া ঝাড়ি দিয়ে ওঠে। আমাকে টাচ করলে হাত কেটে দিব। এত করে মিথ্যা ভয় দেখাচ্ছেন, ভীষণ খারাপ আপনি। যান দূরে গিয়ে বসুন। রওশন দিয়াকে উঁচু করে নিজের কোলে বসে পেট আগলে চেপে বসিয়ে দেয়। সরি দিয়া পাখি, মজা করছিলাম এতক্ষণ, কিন্তু তাই বলে এত বড় শাস্তি দিবে? বাসর রাতে বউকে টাচ করবো না, এদিকে আদৌ সম্ভব? সম্ভব। ছাড়ুন তো, ন্যাকামো ভাল লাগছে না। ইটস নট ন্যাকামি, ইটস কল্ড রোম্যান্স। দিয়ার শাড়ির ভেতর হাত ঢুকিয়ে বিচা খুলছে রওশন। রওশনের হাতের স্পর্শে শিউরে উঠল দিয়া। চোখ মুখ খিচে চোখ বুজে বসে রইল। রওশন দিয়ার হাত থেকে আলতো করে বালা খুলে দিল। গলা থেকে হাড়গুলো খুলে টেবিলের ওপর রাখলো। দিয়ার ঘাড় থেকে একটু নিচে একটা ছোট্ট গাঢ় তিল আছে। রওশন দিয়ার চুলগুলো সামনে সরিয়ে দিয়ে তিলটা দেখতে লাগলো। ডিজাইনার ব্লাউজ হওয়ায় পিঠের বেশিরভাগ অংশই ফাঁকা ছিল, তাই রওশন গরম নিঃশ্বাস দিয়ার পিঠে পড়তেই ও ফ্রিজড হয়ে যায়। রওশন তিলটার দিকে নিজের ঠোঁট এগিয়ে দিচ্ছে। ঘোরের মধ্যে চলে যাচ্ছে ও। ওদের দেখার প্রথম দিন গাড়িতে দিয়ার ওই তিলটা প্রথম দেখে রওশন। সেদিন ওর খুব ইচ্ছে করছিল তিলটা একবার ছুঁয়ে দিতে, কিন্তু সেদিন অধিকার ছিল না, আজ আছে। রওশন দিয়ার তিলটা নিবিড়ভাবে দুই ঠোঁটের মাঝে চেপে ধরে। কাঁপুনি ধরে গেল দিয়া সারা শরীরে। রওশন হঠাৎ ওখান থেকে উঠে যায়। দিয়া কাঠের মতন বসে মনে মনে ভাবতে থাকে। রোশনি আপু আর তিথি যা বলেছিল তা তো একদম হলো না। বেটা খালি একবার কিস করেই দৌড় দিছে। এই কেমন বার হীরা বেটা, বউয়ের টাচ করতো কি ভয় লাগে তোর? এরকম চললে আমার বেবি আসবে কিভাবে? তিথির কথা যদি সত্যি হয়ে যায়। ওদিকে রওশন দিয়ার ফোন নিয়ে করিডোরে দাঁড়িয়ে আছে। ফোনে কি এমন আছে দিয়া পাখি যে তুমি বারবার ফোনের দিকে দেখাচ্ছ? তোমার মাথায় বেবির ভূত কে চাপালো? তোমাকে বুদ্ধি দিচ্ছে কে? রওশন ফোন অন করে মেসেজ অপশনে ঢুকলো। রশনি আর তিথির মেসেজে ভরা। কিছু মেসেজ দেখে রওশনের রাগ লাগলেও পরের মেসেজগুলো দেখে অটোমেটিকই হেসে দিল। তিথি তো রীতিমতো ভয় দেখিয়েছে, বলেছে, দিও বেবি শোন, তোর বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছিস তুই। দিয়া রিপ্লাই দিয়েছে, হ্যাঁ মা, তোকে মাইয়া আমি কি কবি ডিরেক্ট ক, নইলে লাইতামো তোরে ঘরে গিয়া। রাগিস কেন? আমি বলতে চাচ্ছি তোর বর যে পরিমাণে হ্যান্ডসাম আর গুড লুকিংওয়ালা বডি, তাতে তোকে ওর পাশে মানাবে না। তুই তো এখন ওর মোহ, মোহ কেটে গেলে দেখবি তোকে ছেড়ে দিবে। কি বলছিস? ওই সাদা যমরাজের পেটে পেটে এই দেখতে তো ইনোসেন্ট, পেটে কি আছে তা বুঝবো কিভাবে? এক কাজ কর, বেবি প্ল্যানিং করে ফেল। তোর সব কিছুতে এসব। ওই বলতি বাচ্চা কাচ্চা থাকলে রওশন ভাইয়া আর কোনো দিকে যেতে পারবে না, বুঝলি? তাই চুপচাপ তাই কর যা আমি বলছি। দেখ তিথি, আমি ওরকম কিচ্ছু করব না। তুই যদি আজ রাতে কিছু না করিস তো দেখবি কাল থেকে কলেজের সুন্দরী মেয়েদের ভাইয়ের পেছনে লেলিয়ে দিব। সুন্দরী মাইয়া গভীরে শ্যামলতারি খুঁজা পাওয়া যাইব না। তারপর কিছু বুদ্ধি দিয়েছে বরে অ্যাট্রাক্ট করার। রওশন মেসেজগুলো পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমার পিচ্ছি বউটাকে একেবারে পাকিয়ে ফেলেছে এরা, শেষমেশ আমাকে নিয়ে ব্ল্যাকমেল। রওশন আবার রুমে চলে আসে। বিছানার কাছে আসতেই ওর চোখ চড়ক গাছ। প্ল্যান নাম্বার 1 অনুযায়ী দিয়া শাড়ি পাল্টে নেটের একটা পাতলা শাড়ি পরে রওশনের দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। রওশন দিয়াকে পাত্তা না দিয়ে বিছানার উপর গিয়ে বসে। প্ল্যান 2, দিয়া আবার আঁচল ফেলে শো শো করে শাড়ির কুচি সহ পুরো শাড়িটা খুলে ফেলল। রওশন চোখ বুজে বালিশে শুয়ে পড়ল। দিয়া আবার রওশনের বুকের উপর গিয়ে উঠে বসলো। দিয়া পাখি, এত রাতে কি হচ্ছে এসব? চুপচাপ ঘুমিয়ে পড়ো আর আমাকে ঘুমোতে দাও। রওশন চোখ বুজেই কথা বলছে। এদিকে দিয়ার প্রচুর কান্না পাচ্ছে। ও রওশনের উপর থেকে সরে গিয়ে মেঝেতে ফেলা শাড়িটা আবার তুলে পড়তে লাগলো। ভালোবাসে না আমাকে, ভালোবাসলে একবার অন্তত আমাকে দেখতো। আমার দেহের গাঁথনি কি খুব বাজে নাকি যে বড় আমাকে পাত্তা দিল না? তিথি ঠিকই বলেছিল, এখন তো মোহ কেটে গেছে। আমি তো অসুস্থ রোগী, অসুস্থদের উপর কি ভালোবাসা থাকে? থাকে না তো। আমি তো দেখতেও আগের চেয়ে খারাপ হয়ে গেছি, তাই আমার উপর ওনার কোনো অ্যাটেনশনও নেই। খালি বিরক্ত করি, তাই না? আর করবো না, এই ঘরেই থাকবো না। কাঁদতে কাঁদতে করিডোরে চলে গেল দিয়া। রওশন তৎক্ষণাৎ উঠে বসে। বেশি কষ্ট দিয়ে ফেললাম না তো? এই মেয়েটাও না অধিকার ফলাতে পারে না। আরে বাবা, আমি তো জাস্ট দেখছিলাম তুমি কি কি প্ল্যান অ্যাপ্লাই করো।
10-12টা প্ল্যানের মধ্যে 2টা করে কাহিনী শেষ। দিয়া আকাশের দিকে তাকিয়ে কাঁদছে আর ওর মায়ের কাছে নালিশ করছে। দমকা হাওয়া বইছে, দিয়ার আঁচল গড়িয়ে নিচে পড়ছে, আবার শূন্যে ভাসছে। পেছনে দাঁড়িয়ে রওশন দিয়ার দিকে তাকিয়ে আছে। চাদর আলোয় খোলা চুলে মেয়েটা অপূর্ব সুন্দর লাগছে রওশনের কাছে। চোখের পাপড়িতে পানি জড়িয়ে আছে, নাকের ডগায় কিছুটা ঘাম চিকচিক করছে। চুলগুলো আজ অনেক অবাধ্য হয়ে গেছে। রওশনকে ঠিক করে দেখতে দিচ্ছে না তার দিয়া পাখিকে। রওশন পেছন থেকে দিয়াকে হাত দুটো শক্ত করে ধরে ওকে জড়িয়ে ফেলে নিজের বুকের সাথে। আচমকা এমন হওয়ায় দিয়া ভয় পেয়ে যায়। রওশনের গলায় দিয়ার মাথা ঠেকেছে। রওশন আস্তে আস্তে দিয়ার অবাধ্য চুলে মুখ ডুবিয়ে দেয়। রওশনের হাত ক্রমশ দিয়ার পেটের দিকে যেতে লাগলো। নেটের শাড়ি হওয়ায় পুরোটা পেটেই অনুভব করা যাচ্ছে। সুখের আবেশে চোখ বুজে আছে দিয়া। রওশন দিয়াকে কোলে তুলে নিল। তারপর বিছানায় দিয়াকে রেখে দিয়ার স্নিগ্ধ চেহারার দিকে একবার তাকালো। চোখটা এখনো ভিজে যাচ্ছে, আর চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তে যাচ্ছে। রওশন ঠোঁট দিয়ে জলটুকু শুষে নিল। দিয়ার সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে, লজ্জায় মুখ লাল হয়ে গেছে। রওশনেরও ঘোর ঘোর লাগছে দিয়ার লজ্জামাখা মুখটা দেখে। রওশন সবার আগে দিয়ার কপালে ভালোবাসার পরশ রেখে দিল। হাত দিয়ে নাকের উপর থেকে স্লাইড করতে করতে ঠোঁট অব্দি নামে। চোখটা স্থির হয়ে যায় দিয়ার কাঁপা কাঁপা ঠোঁটের ওপর। রওশন দিয়ার মাথার পেছনে আলতো করে হাত ঢুকিয়ে দিয়ার মুখটা ওর আরো কাছে নিয়ে আসে। ঠোঁট দিয়ে নিজের জিহ্বাটা ভিজিয়ে আয়ত্ত করে দেয় দিয়ার ঠোঁট। অজস্র চুমুতে ভরিয়ে দেয় দিয়ার মুখশ্রী গলা। এক হাতে দিয়ার বুকের ওপর থেকে আঁচল সরিয়ে দিতেই দিয়ার লজ্জায় উবু হয়ে শুয়ে পড়ে। রওশন দিয়ার ব্লাউজের ফিতেটা খুলে সারা পিঠে চুমু খেতে লাগলো। দিয়া বালিশের কভার শক্ত করে চেপে ধরল। তা দেখে রওশন মুচকি এসে নেশালো কণ্ঠে বলে ফেলল, এখন লজ্জা পাচ্ছে কেন দিয়া পাখি? খুব তো এসেছিলে বাবুনিতে, এখন লজ্জায় মুখ ঘুরে নিলে চলবে? সবে তো ভালোবাসার সমুদ্রে পা ডুবিয়েছ, সাঁতার কাটা তো অনেক বাকি। তোমার লজ্জা আজ আমার হাতেই শেষ হবে। আমি আমি তোমার ভালোবাসায়। হারিয়ে গেল দুজন একে অপরের ভালোবাসায়। অবশেষে পূর্ণতা পেল ওদের ভালোবাসা। আজ পূর্ণিমা চাঁদের আলোতেই ঘুচে যাবে ওদের জীবনের সব অন্ধকার অধ্যায়। নতুন সকালের সাথে সাথে শুরু হবে ওদের সামনের দিকে এগিয়ে চলার নতুন পথ। পরদিন সকালে ঘুম ভাঙতে নিজেকে রওশনের উদাম বুকের ওপর আবিষ্কার করে দিয়া। রওশন দুহাতে দিয়াকে জড়িয়ে ধরে আছে। দিয়া গোসল করার জন্য ওঠার চেষ্টা করতেই রওশন বলে উঠল, উফ, দিয়া পাখি নড়ছে কেন? চুপ করে ঘুমাও। আমার ঘুম শেষ, আমি যাব, ছাড়ুন। আমার ঘুম শেষ হয়নি এখনো, তাই ছাড়াছাড়ের প্রশ্নই আসে না। আমি তো ঘুম প্রথম থেকে শুরু করব। বলে দিয়াকে হালকা উঁচু করে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে দিল রওশন। রওশনের দাড়ির খোঁচায় শিউরে উঠল দিয়া। আমি নিচে যাব, বাড়িতে অনেক কাজ আছে। তাছাড়া এত বেলা করে ঘুমানোর অভ্যাস নেই আমার, ছাড়ুন। রওশন দিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এবার কিন্তু কামড় দিব আপনাকে। দিতে থাকো, রাতে খামচে দিয়েছ, এখন কামড় দিবা, বড় কোনো ব্যাপার না। বেশরম লোক। বউয়ের কাছে কিসের শরম? ধুর, ঘুমটা ভেঙে দিলা, এবার আদর করো। কি? আমি না তোমার বর। তো কি হয়েছে? অসময়ে উল্টাপাল্টা কথা বললেই মেনে নিতে হবে নাকি? রাতে তো ভালোই ভয় দেখিয়েছিলেন, আপনার উপর জিনের আছর আছে, হ্যান ত্যান। তাই এক কাজ করুন, একটা পরিয়ে এনে তার সাথে পীড়িত করুন। তুমি পুরনো হয়ে গেলে সেটাই করব। এখন তুমি তোমার কাজ করো, কামড় দাও। অদ্ভুত, মাথায় বুদ্ধিশুদ্ধি নেই নাকি? 2 মিনিটের মধ্যে ছাড়বেন আমাকে, না হলে। রওশন উঠে দিয়াকে বিছানার সাথে চেপে ধরল। না হলে কি, রাতে কার্যক্রম পুনরায় শুরু করব? উফ, মাথা। রওশন ঝটপট দিয়ার উপর থেকে সরে গেল। দিয়াকে একটু উঠিয়ে দিয়ার গালে হাত রেখে বলতে লাগলো, মাথা ব্যথা করছে, কষ্ট হচ্ছে অনেক, ডক্টর আঙ্কেলকে কল দিব? দিয়া রওশনের দিকে তাকিয়ে চোখ বুঝতেই রওশন কেঁদে দিল। দিয়া চট করে বসে পড়ল। আরে কাঁদছেন কেন? আমি তো মজা করছিলাম। এই সামান্য কারণও কেউ কাঁদে? রওশন দিয়ার দিকে তাকালো না, উঠে ওয়াশরুমে চলে গেল। এই লোকটাও কেমন জানি, সারাদিন মুড নিয়ে থাকে, সবার উপর হুনবি তুনবি, হুকুম জারি, আর যত কান্না সব আমার সামনে। রওশন ওয়াশরুম থেকে বেরিয়ে দিয়াকে কিছু না বলে নিচে চলে যায়। দিয়া উঠে ফ্রেশ হয়ে গোসল করে নিল। তারপর বিছানায় এসে শুয়ে পড়ে। মাথা ঝিমঝিম করছে ওর। দিয়া যখন চোখ খুললো তখন ও টের পেল যে ওর বালিশটা আগের তুলনায় শক্ত হয়ে গেছে। পিটপিট করে চোখ খুলতেই উঠে বসতে যাচ্ছিল, অমনি একজোড়া শক্ত হাত চেপে ধরে ওর দুবাহু। বিছানা থেকে উঠলে এমন মার দেব যে 10 দিনের আগেই বিছানা থেকে নামার নামও দিবা না। রওশনের রাগী ভয়েস শুনে চুপসে যায় দিয়া।
এই প্রথম রওশন ওর সাথে এভাবে রেগে কথা বলল। আমাকে একটু শান্তিতে থাকতে দিবা না? তোমার জন্য কত ভুগতে হবে আমায়? মাথা ভিজিয়েছ কেন? দিয়া এখনো বুঝতে পারছে না যে রওশন কেন ওকে বকা দিচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? কিছু জানতে চেয়েছি তো আমি। কাল কান্নাকাটি করছিলে বলে ডক্টর আঙ্কেলকে রিকোয়েস্ট করে ব্যান্ডেজ করে দিয়েছিলাম। তার ফল এই দিলে? বলেছিলাম না মাথায় পানি দিবা না? মনে ছিল না আমার। মন থাকে কোথায়? একটা কথা এতবার বললেও ভুলে যাও কিভাবে? পেয়েছো কি? নিজের ইচ্ছে ছাড়া কারো ইচ্ছের দাম দিতে শেখোনি? দিয়া আর সহ্য করতে পারছে না, একটা ভুল করেছে, ইচ্ছে করে তো কিছু করেনি, তাই বলে রওশন এভাবে বলবে? এত রাগ করবে? রওশনের বকবক শুনতে শুনতে আবার ঘুমিয়ে গেল দিয়া। যখন চোখ খুলো তখন দেখলো রওশন ওর দিকে ঝুঁকে ওর চোখের দিকে তাকিয়ে আছে। ভয়ে লাফিয়ে উঠল ও। অদ্ভুত মানুষ তো, এভাবে কেউ তাকায়? আর একটু হলে জানটা বেরিয়ে যাচ্ছিল। তোমাকে তখন বকছিলাম আমি, আর তুমি ঘুমাচ্ছিলে। আমার থেকে তুমি বেশি অদ্ভুত। তার মানে স্বীকার করছেন যে আপনি অদ্ভুত? তো নিজেই দুই একটা কারণ বলুন তো, যে কারণে নিজেকে অদ্ভুত মনে হয়। তুমি বলো, আমি শুনি। তাছাড়া আমি তোমার কথা রিপিট করেছি, এটা বলতে চাইনি যে আমি অদ্ভুত। আমি আর পাশে সাধারণ মানুষের মতো একজন। নো, গিরগিটি টাইপের মানুষ এখন একরকম, তো তখন আরেক রকম হন। রওশন দিয়াকে নিজের কোল থেকে নামিয়ে বালিশে শুইয়ে দিল। তারপর ওর ওপর উবু হয়ে নাকে নাক ঘষতে ঘষতে বলল, তাই নাকি? তাহলে এখন একটু অন্যরকম হই, লাইক রোম্যান্টিক হাজব্যান্ড। লুচ্চা বেটা। রওশনের কাছ থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় দিয়া। রওশন ডেভিল লুকে হেসে চলে যায় ওখান থেকে। কিছুক্ষণ পর রওশন ফিরে আসে। দিয়া তখন বই পড়ছিল। রওশন রেগে দিয়ার হাত থেকে বই টেনে নিচে ছুঁড়ে মারে। তারপর ধমক দিয়ে বলে, কি চাও তুমি? সুস্থ হতে চাও না? সারাদিন আমার উল্টো পথে চলো। আমি কিছু বললে শুনতে চাও না কেন? আমি কি তোমার খারাপের জন্য কিছু চাই? দিয়া হা করে রওশনের দিকে তাকিয়ে আছে। এই মানুষটা ক্ষণে ক্ষণে রূপ বদলায় কেন? একটু আগেই তো অন্যরকম ছিল, এখন আবার চিল্লাচ্ছে কেন? একটু আগে মানে কেমন ছিলাম আমি? রওশন কিছুটা ঘাবড়ে কথাটা বলল। শুরু হয়ে গেল। এর জন্য মনে মনে কথা বলেও শান্তি পায় না, সব শুনতে পায় কি করে আল্লাহ জানে। তুই রওশন এসে দিয়ার পাশে বসলো। দিয়ার কপালে হাত বুলিয়ে চোখ বুজে বসে রইল রওশন। দিয়া মুখ বাঁকিয়ে রওশনের দিকে তাকিয়ে আছে। আপনাকে কে দেখে আমাকে কেন অস্বাভাবিক মনে হয়? আপনি নর্মাল না, তাই না? চমকে তাকালো রওশন। রওশনের বাদামি চোখটা জলজল করছে। রওশন নিজের রাগ কন্ট্রোল করে বলল, নর্মাল হবে না কেন? আমার কি 4টা চোখ, 6টা পা, নাকি 2টো মাথা? কোনোটাই না, তবু আপনার মধ্যে অদ্ভুত কিছু আছে যা আপনি লুকাতে চান। তেমন কিছু নেই দিয়া পাখি, তুমি ঘুমাও। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। খালি ঘুম আর ঘুম, ঘুম খেতে টেতে দিবেন নাকি? ও সরি, তুমি বসো, আমি খাবার আনছি। খাওয়া শেষে দিয়াকে রওশন নিজের বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে। কিন্তু দিয়ার চোখ কিছুতেই এক হচ্ছে না। মাথায় একটা প্রশ্নই বারবার ঘুরছে। রওশন ওর মনের কথা জানতে পারে কিভাবে? দিয়া এটা জিজ্ঞাসা করার জন্য যখনই রওশনের দিকে তাকাই, দেখে রওশন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমানোর আর টাইম পেল না, নিজেকে এখন বিড়াল ছানা লাগছে। যে দিয়ে সারা কলেজে সবার ব্যান্ড বাজায়, সে এর সামনে মিউ মিউ করছে। মানুষ ঠিকই বলে বিয়ের পর মেয়েদের অনেক পরিবর্তন হয়। না না, ছেলেদের হয়, ছেলেরাই বাঘ থেকে বিড়াল হয় বইয়ের ভয়ে। এত কিছু না ভেবে ঘুমাও দিয়া পাখি, বেশি রাত জায়গা ভালো না তোমার জন্য। ওরে ডেবিল, এইদিকে জেগে আছে, আমার সাথে অলওয়েজ চিটিং। চিঠি না দিয়া পাখি, তুমি ঘুমাও। ঘুম আসছে না তো কি করব? কেন? আপনি মন পড়তে পারেন কিভাবে সেটা আগে বলুন, ওটা না শুনলে ঘুম আসবে না। তুমি কি চাও বাসরাতের কার্যক্রম আবার শুরু করে? জেগে থাকলে তোমার গোলুমোলু চেহারা কিন্তু আমাকেও জাগতে বাধ্য করবে। আর তোমার গলার তিল, উফ। বদবেটা। দিয়া সরে নিজের বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। রওশন যখন টের পেল দিয়া ঘুমিয়ে গেছে, তখন নিজেও বেরিয়ে গেল রুম থেকে। রোশনি তখন ছাদে দাঁড়িয়ে নিঝুমের সাথে কথা বলছিল। রাত তখন 1টা। রওশনকে এমন সময় গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখে বেশ অবাক হয় ও। নিঝুমের সাথে কথা শেষ করে রোশনি গাড়ি নিয়ে বের হয় রওশনের পেছনে। কেন জানি না আজ রওশনের ব্যাপারে জানতে ইচ্ছে হচ্ছে ওর। এত কৌতূহলের কারণ রওশনের ছায়া। ওর ছায়া আর 5 গুণ বেশি বড় দেখা যায়, যেটা রোশনি আগে কখনো দেখেনি।
রওশন একটা পুরনো বাংলোর সামনে গাড়ি থামিয়ে ভেতরে চলে গেল। এলাকাটা অনেক নির্জন, চারপাশে গাছগাছালিতে ভরা। ছমছম করে উঠল রশনির শরীর। রশনি গাড়ি থেকে নেমে রওশনের পিছু পিছু গেল। দরজা খুলতেই ঘুটঘুটে অন্ধকারে হারিয়ে গেল। পায়ের শব্দ শুনে সিঁড়ি বেয়ে ওপরে উঠল রশনি। একটা রুম থেকে নিভু নিভু আলো বেরোচ্ছে। রশনি দরজা খুলতেই চিৎকার করে উঠল, তোমরা তোমরা কি করছো এসব? সকালে দিয়া ঘুম থেকে উঠে রওশনকে দেখতে পেল না। ভাবলো ফ্রেশ হয়ে হয়তো নিচে চলে গেছে, তাই নিজেও ফ্রেশ হয়ে সারা শরীর কাপড় দিয়ে স্পঞ্জ করে ড্রেস পাল্টে নিচে আসলো। গুড মর্নিং আপু। রশনি মুচকি এসে উত্তর দিল, গুড মর্নিং পিচ্চি ভাবি, বসো। কি খাবে? তুমি কি খাচ্ছ? আমি তো জাস্ট ব্রেড উইথ বাটার, বাট তোমাকে তো হেভি কিছু খেতে হবে। স্যুপ অর স্টু? স্যুপ? আম্মু কোথায়? তোমার জন্য স্যুপ বানাচ্ছি। আম্মু জানতো যে তুমি স্যুপই খেতে চাইবে, তাই আগে থেকে বানিয়ে ফেলেছি। তো তোমাদের কি খবর? লং ড্রাইভে কবে যাচ্ছ? আর বিয়ে করবে কবে? কিছুদিন পর এক্সামের পরই। ভাবি তোমার বন্ধু আছে না, সবুজ টিয়া, ওদের কি কেন? ভেবেছিলাম ওদের ভিতরও T20 চলে, এখন দেখছি ওরা টেস্ট ম্যাচও খেলে না। আমার কিন্তু এটা মনে হয় না। ওরা আসলেই একে অন্যকে পছন্দ করে, তবে মুখে বলে না। মুখে না বললে বুঝবো কিভাবে? আমি তো আর মন পড়তে পারি না। যাই হোক, ওরা তো আসবে আবার। আমাদের তো আপাতত ট্যুরে যাওয়া হচ্ছে না, তাই ভাইয়া বললো আশেপাশে একটা ছোট্ট করে পিকনিক করা যাবে। বিকেলে দিয়া ফোন করে টিয়াদের সবটা জানিয়ে দিচ্ছে। এমন সময় নিঝুম আসলো। পিচ্চি ভাবি আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন। কিছু বলবেন? কাল বাবা মায়ের অ্যানিভার্সারি। আমি আর মা চাইছিলাম কাল যদি আপনারা আমাদের বাড়ি যেতেন। সেটা আম্মুকে বললেই তো হতো ভাইয়া। না মানে নিজে গিয়ে কিভাবে বলবো? রশনিও নাকি বলতে পারবে না, লজ্জা লাগছে। আচ্ছা, আমি বলে দেব। আর কিছু? ভাইয়াদেরও নিয়ে যাবেন, তাহলে সবাই খুশি হবে। এখন আসি, একবার কলেজ ঘুরে বাড়ি যেতে হবে। নিঝুম চলে যেতেই দিয়া ভাবতে বসলো, কিছু একটা তো আছে যা সবাই জানে, কিন্তু আমি জানি না কি সেটা। রাতে রওশন আসলে নিঝুমের ব্যাপারটা দিয়া রওশনকে বলে, কিন্তু রওশন কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে একটা তাবিজ এনে দিয়ার হাতে বেঁধে দেয়। জম নিয়ে যার বাস, তার ঘরেতে ভূতের আভাস। এটা কি কবিতা? না গো জামাই, কবিতা না, ছড়া মাত্র বললাম। ভুট্টুত আসবে নাকি হঠাৎ তাবিজ পড়াচ্ছেন? না, এটা তো আম্মু দিল। এটা পড়লে নাকি তুমি তাড়াতাড়ি মা হবা। রওশনের কথায় দিয়া মনে মনে ভাবে, সেই দিনই তো আম্মু বলল 20 বছরের আগে বাবু হবে না। এখন তো আমার 19 বছর 2 মাস চলে, মনে হয় 1 বছরে কিছু হবে। দিছে যখন পরেই নেই। খেয়েছ? হ্যাঁ, আপনি বসুন, আমি খাবার আনছি। নিজ থেকেই খেয়ে এসছে। কাল বিকেল রেডি থেকো, নিঝুমদের বাড়ি যাব। আর হ্যাঁ, শাড়ি পরার দরকার নেই, সামলাতে পারবে না, পরে হাত পা ভেঙে ফেলবা। নিজেকে মিস্টার পারফেক্ট আর আমাকে মিসেস রসগোল্লা ভাবেন নাকি? সব শুধু আপনিই পারেন, আমি পারি না? দিয়া গাল ফোলাতে রওশন দিয়ার কপালে আলতো করে চুমু এঁকে দিল। গায়ের ওড়নাটা হাত দিয়ে সরিয়ে গলায় ঠোঁটে স্পর্শ দিতেই ফোন বেজে উঠল ওর। বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো রওশন। এটা রোমান্স করবো, তারও সুযোগ দেয় না এরা। দিয়া পাখি, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। না, আমাকে সলভ করতেই হবে। ওনার অদ্ভুত আচরণের কারণ কি জানতেই হবে। হুটহাট করে রূপ বদলানোর রহস্য জানতে হবে। নিঝুম ভাইয়ার বলা ভাইয়াদের ব্যাপারটাও জানতে হবে। ওনার চোখে বাদামি হওয়ার কারণ জানতে হবে। মনের কথা কিভাবে বুঝতে পারে সেটাও জানতে হবে। কেন যে ডিটেকটিভ হলাম না? এভাবে কেটে গেল 1 মাস। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু দিয়া নিজের প্রশ্নের উত্তর এখনো পায়নি। রওশনকে যতবার জিজ্ঞাসা করে রওশন ততবার স্কিপ করে যায় ব্যাপারটা। কাল পিকনিকে যাবে সবাই। সেদিন নিঝুম আর রশনির বিয়ের ডেটও ফাইনাল হয়েছিল। আগামী মাসে ওদের বিয়ে। পিকনিকের পুরো অ্যারেঞ্জমেন্ট রওশন করছে। সাজানোর ব্যাপারটা সবুজ দেখছে। টিয়া তিথি রান্নার দিকটা, রশনি নিঝুম তাঁবু বানাচ্ছে। বাংলোটার সামনে পুরোটাই বাগান, অনেকটা জায়গা, তাই ওরা তাঁবু বানিয়ে থাকার প্ল্যান করেছে। তুহিন বাজার করতে গেছে, আর দিয়া বসে বসে খাচ্ছে। রওশন স্ট্রিক্টলি মানা করেছে যেন ও কিছু না করে। সকালে দিয়াদের পৌঁছে দিয়ে রওশন বেরিয়েছিল।
আর দুপুর গড়িয়ে আসলো, এখনও তার ফেরার নাম নেই। দিয়া কয়েকবার ফোন দিয়েছিল, বাট ফোন সুইচ অফ। জমরাজ কোথাকার, যখন থাকবি না তখন পিকনিক করার জন্য লাফাচ্ছিলি কেন? হ্যাঁ, সবাই সবার বরকে নিয়ে মজা করছে, আর আমি এখনো বিবাহিত সিঙ্গেল হয়ে চকলেট চিবাচ্ছি। বিকালের দিকে রওশন আসলো। দিয়া ওকে দেখেও না দেখার ভান করে বাংলোর পেছনের দিকটা দেখতে চলে গেল। পিচ্ছি ভাবে রেগে গেছে তোমার উপর। সারাদিন কোথায় ছিলে? কাজ ছিল। তোর ভাবি খেয়েছে? হুম। তিথি রশনিকে চিমটি দিয়ে বলল, আরে চিন্তা করো না, রাগ না করলে তো বউরা আদর পায় না, তাই মাঝে মাঝে রাগ করার পেছনের কারণ না খুঁজে আদর করার সামনের কারণ খুঁজতে হয়। তিথির কথায় হাসলো রওশন। সবুজ টিয়া কিছুটা দূরে একটা গাছের গুড়ির ওপর বসে আছে। দুজনেই চুপচাপ। টিয়া গম্ভীর গলায় বলল, বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে আমার। ওয়াও, গুড নিউজ। তো ট্রিট দিবি কবে? আমারও কিন্তু সেম কেস। চল এক খরচে চালিয়ে দিই। তোর খুশি লাগছে? দুঃখ পাবো কেন? বড় হচ্ছি, বিয়েটা করবো না? বর পাওয়ার অধিকার শুধু তোর আছে, বউ পাওয়ার অধিকার কি আমার নেই? থাকবে না কেন? আছে। আচ্ছা তুই বস, আমি যাই। হয় যা, তবে শোন, বিয়ের পর তোর জামাইরে কম পেরা দিস। বেচারা তোর মতো চুড়েলকে বিয়ে করে জীবন বলে দিচ্ছে। ভবিষ্যতে শহীদের জন্য আমার দুঃখে ভরা শুভেচ্ছা। অন্য সময় হলে সবুজকে মারতে যেত টিয়া, কিন্তু আজ তার কোনোটাই হলো না। মুখ ভার করে চলে গেল তাঁবুর ভেতর। ওদিকে সবুজের বুকের ভেতরটাও খচখচ করছে। কেন হচ্ছে এমন? প্রিয়া তাঁবুতে এসে চেন লাগিয়ে দিল। মুখে ওড়না গুজে নিজের কান্না থামানোর চেষ্টা করছে ও। কেন সবুজ, কেন করলি এমন? তুই কি একটু বুঝিস না আমায়? আমার অনুভূতির কি কোনো মূল্যই নেই তোর কাছে? আমরা কি শুধুই বন্ধু? সেই ক্লাস 10 থেকে তোকে ভালোবাসি আমি, হয়তো বলিনি, তবু যা, ভালোই হয়েছে। তুইও এবার হ্যাপি থাকবি। তোর হ্যাপিনেসটা আমার জন্য সব। বাংলোর পেছনে ভয়ে দিয়ার হাত পা থরথর করে কাঁপছে, কারণ ওর সামনে দুটো রওশন দাঁড়িয়ে আছে। একজন সাদা কাপড় পরে আর একজন অফ হোয়াইট শার্ট প্লাস হোয়াইট প্যান্ট প্লাস কাজুয়াল লুকে। দুজন? রওশন সামনে এসে দিয়ার কাঁধে হাত রাখতেই দিয়া ভয়ে সরে গেল। দিয়া পাখি, দিয়া পাখি, আমি তোমার রওশন। আমাকে ভয় পাচ্ছ? আসবেন না আমার কাছে। আপনারা দুজন কেন? কারা আপনারা? রওশন দিয়াকে শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ও আমার জমজ ভাই রোশন, একজন জিন, আর ওর জন্য আমি সব করতে পারি। জিন কথাটা শুনে দিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। রওশনের ভাই জিন? তবে কি রওশনও জিন? রওশনের অদ্ভুত আচরণগুলো জিন হওয়ার প্রভাব। রোশন সুরেলা কণ্ঠে বলল, দিয়াকে আমার চাই রোশন, তুই ওকে আমায় দিয়ে দে। কেঁপে উঠল দিয়া। কি বলবে রওশন? রওশন কি দিয়াকে রোশনের হাতে তুলে দেবে? সেটা কিভাবে সম্ভব? রওশন তো আমাকে ভালোবাসে, ও আমাকে কারো কাছে যেতে দিবে না। রওশন অসহায় চোখে রোশনের দিকে তাকালো। রওশনের যে কিছু করার নেই। সেদিন রাতে যখন রশনি রোশন আর রওশনকে একসাথে দেখেছিল, সেদিন রোশন পরিষ্কার করে বলে দিয়েছে রোশনের কথা না থামালে ও সবাইকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে ইয়ারাফ পরিবারকে। কিন্তু কেন? কারণটা আজও অজানা রওশন আর রশনির কাছে। ওইদিকে ভয়ে দিয়ার মাথা ঘুরছে। দিয়া লুটিয়ে পড়লো রওশনের বুকে। রওশন দিয়াকে কোলে তুলে নিল। তোর সাথে পরে কথা বলছি, আগে দিয়া পাখিকে ঠিক করতে হবে। আমি থাকতে তুই কেন? তোর দিয়া পাখি তো আজ থেকে আমার হবেই, তাই ওর সব দায়িত্ব আমার। ওকে আমার করে দে। নিরুপায় হয়ে রওশন দিয়াকে রোশনের কোলে দিল। রোশন দিয়াকে নিয়ে তাঁবুর দিকে যাচ্ছে। ও যত এগোচ্ছে ওর জামা কাপড় রওশনের মতন হয়ে যাচ্ছে। রওশন এক দৃষ্টে দিয়ার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে আছে। চোখের কোণে পানি জমে আছে। কেন দিয়া পাখি, কেন তোমাকে সবাই চায়? তোমাকে না চেয়ে যদি আমার জীবনটাই চাইতো তবুও দিয়ে দিতাম আমি, কিন্তু তোমাকে ওর সাথে কিভাবে সহ্য করব? আব্বা আমার রশনি নিয়েছে, ওদের বাঁচাবো কিভাবে? তুমি জানতে চাইতে না আমি তোমার মনের কথা জানি কিভাবে? আজকের পর থেকে কি ভাববে? আমি জিন বলে সব পারি? না দিয়া পাখি, আমি জিন না। তবে আমার দাদা যেন হুজুর থাকে, তার কিছুটা শক্তি আমি পেয়েছি। কিন্তু রোশনকে কিভাবে আটকাবো? ও যে ইফরিত, তোমার উপর ওর কোনো জোর আছে। নিজের মনের কথা শুনলে যে তোমাকে হারাতে হবে আমার। ওদিকে রোশনের মনে চলছে হিংসার আগুন। কি দোষ ছিল আমার? ছোট থেকে আজ অবধি সব কিছু থেকে বঞ্চিত হয়েছে আমি। আমার জিন হওয়ার কারণটা কি তুই নস?
আমার জীবন এলোমেলো করার উৎস কি তুই নোস? আমার জীবনটা নিয়ে কেন খেললো সবাই? প্রতিশোধের তাড়নায় ফিরে এসেছি। ওয়াদা রক্ষা না করে ফিরে যাব না আমি। তুই খুব ভালোবাসিস দিয়াকে, তাই না? আজ দিয়াকে নিচের করব আমি, তারপর পরিবারের সবার থেকে দূরে করে দিব তোকে। সবুজ বুড়িটার ওপর বসে এক দৃষ্টে তাকিয়ে আছে ফোনের দিকে। একটা মেয়ের হাস্যজ্জ্বল চেহারা। স্ক্রিনে টাচ করতেই আবার আসলো মেয়েটার গোমড়া মুখ। পাগলিই থেকে গেলি, এখনো চালাক হলি না। তুই ভাবলি কি করে তুই অন্য একজনের বউ হবি আর আমি বসে বসে সেটা দেখবো? ভালোবাসি তোকে, স্বেচ্ছায় কাছে না আসলে জোর করার অধিকারটা ছিনিয়ে নেব। তোর চুপ করে থাকাটা যে বড্ড কাঁদা হয় আমার, সেটা কি বুঝিস না তুই? পেছন থেকে তিথি বলে উঠল, কি রে দেবদাস, টিয়া তাঁবুতে একা কেন? ওই যে বললি দেবদাস, ওই একটা কথার জন্যই। ওহো, সেন্টিমুডে চলে গেলি? কয়েকদিন পর বিয়ে, চিল কর কুত্তা, চিল আপ কর। সিঙ্গেল লাইফটা হারাতে বসেছিস, এর মানে জানিস? সেদিনের নটঙ্কিবাজি মেয়ে আজকের বধূ, তুই হবি লেডিস থেকে চিয়ার মধু। বিয়ে করছিস তার সভ্য হোসনি। এই, তোর শ্বশুর বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দেয় না কেন? টুকটাক করছিস নাকি ওদের যে এখনো তোকে সহ্য করছে? হারামি, আমি কি তোর মতো? তুহিন আমারে কত ভালোবাসে বোঝে। ওদের বাড়ির সবাইও ঠিক ওর মতো। আর লেডিস তুই, টিয়াকে তোর মনের কথা বলিসনি কেন এখনো? আমার টিয়াটা কত কষ্ট পাচ্ছে, তোরে তো আমি কাঁচা চিবাই খাবো। তোর বর জানে? কি? তুই ডানি, মানুষ চিবায় খাস। এই জন্যই বউ জুটেনি তোর, আর জুটবেও না। টিয়ারে আমার দেবরের সাথে বিয়ে দিব, তখন বসে বসে আঙুল চুষিস। তিথির কথায় হাসলো সবুজ। তুহিন, নিজুম আর রশনি আড্ডা দিচ্ছে। এমন সময় রোশান দিয়াকে নিয়ে তাঁবুতে ঢুকে গেল। নিজুম খোঁচা মেরে বলল, হঠাৎ তাবু? রোমান্স রাতে করলেও তো হতো। রওশন ভাইয়া যে এত রোমান্টিক আগে জানা ছিল না। বউয়ের সামনে সব পুরুষই নিজেকে রোমান্টিক দেখায়, নয়তো বউ টিকবে কেমনে? একটু খোঁচা মেরে তুহিন নিজুমের কথার উত্তরে বলল কথাটা। রশনি, তুমি তো বলেছিলে তোমার দুইটা ভাই, এত বছর হয়ে গেল আরেকজনকে তো দেখলামই না, ইভেন চিনিও না। সে নেই। আচ্ছা তোমরা আড্ডা দাও, আমি টিয়ার কাছে যাই। তাঁবুর ভেতর একা একা কি করছো? রশনি গিয়ে টিয়ার তাঁবুর সামনে দাঁড়ায়। টিয়া, বাইরে আসো, ভেতরে কি করছো? দেখো বাইরে আমরা আড্ডা দিচ্ছি। টিয়ার কোনো সারা শব্দ না পেয়ে রশনি তাঁবুর ভেতরে যায়। টিয়া ঘুমিয়ে আছে, চোখ মুখ ফুলে গেছে মেয়েটার, হয়তো কান্নার কারণে। টিয়া কি কেঁদেছে? কিন্তু কেন কাঁদবে? টিয়া ওঠো, থাক ঘুমা, হয়তো টায়ার্ড, কিন্তু চোখ মুখ এমন কেন? বেরিয়ে আসলো রশনি। হাঁটতে হাঁটতে বাগানের বড় আম গাছটা নিচে যেতেই পুকুর পাড়ে রওশনকে বসে থাকতে থাকে ও। রওশনকে ডাক দেবে ঠিক এমন সময় দিয়ার তাঁবু থেকে রওশন বের হয়। ইম্পসিবল, পিচ্চি ভাবির সাথে এমন হতেই পারে না। কেন করলে এমন ভাইয়া? তুমি নিরুপায় হলেও আমার কাছে হাজারো উপায় আছে পিচ্চি ভাবিকে রক্ষা করার। তোমাদের দুজনের জন্য আমি পিচ্চিটার জীবন নিয়ে খেলতে দিতে পারি না। রশনি ওখান থেকে কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল। দিয়ার তখনও ঘুমাচ্ছে। সন্ধ্যার পর জ্ঞান ফেরে দিয়ার। চোখ খুলতেই পাশে রশনিকে দেখে কেঁদে দিল ও। রশনি ওর চোখ মুছে ওর গলায় একটা লকেট পরিয়ে দিল, তারপর কপালে চুমু খেয়ে বলল, কেঁদো না পিচ্চি ভাবি, বড় ভাইয়ের ওপরে বিশ্বাস রাখো। ভাইয়া সব কিছু ঠিক করে দেবে। রোশন ভাইয়া তোমার কিচ্ছু করতে পারবে না। তোমার ভাইয়া অনেক খারাপ, কেন করেছে এমন? আমি কি ক্ষতি করেছি ওদের? তুমি কিছু করনি। ভাইয়ার অদ্ভুত আচরণের জন্যই আজ এমন হলো। সব দোষ ওর। সামনের পূর্ণিমা আসলে সব জানতে পারবে তুমি। শেষে জিনের সাথে বিয়ে হলো, এটা মানতে পারবো না, আমি থাকবো না ওর সাথে। রোশন ভাইয়া জিন না মানুষ। জিন তো ছোট, ভাইয়া রোশন। আসলে সবটা হয়েছে দাদাজানের জন্য। দাদাজান। রোশান চলে আসলো ওদের কথার মাঝে। কি বলছিলি রোশনি? আসলে আসলে পিচ্চি ভাবি জিজ্ঞাসা করছিল তোমরা দুজন এক দেখতে কার মতো দেখতে হয়েছে তাই। আচ্ছা তুই যা, আর শোন, রোশনকে রেখে রাখিস, ও যেন আজ রাতে এই তাঁবুর কাছে না আসে। ঠিক আছে। রশনি চলে যেতেই রোশান দিয়ার গা ঘেঁষে বসে পড়ে। চোখে মুখে রাগ স্পষ্ট। রোশান মনে মনে ভাবে, দিয়ার গলায় লকেট এলো কিভাবে?
যে করেই হোক ওটা খুলতে হবে, না হলে দিয়াকে স্পর্শ করতে পারবো না আমি। কিন্তু কি করব, ও যদি সন্দেহ করে কে পড়িয়েছে ওকে এটা? রোশন? না, সেটা কিভাবে সম্ভব? রোশন তো বাইরে ছিল, তাহলে কি রোশনি? কিন্তু এই লকেট যে আনার চেষ্টা করে তার জীবনের একটা বড় অংশ তো ত্যাগ করতে হয়। রোশনি কিভাবে আনবে? শাড়ি পরবে আজ? খে দিয়া ওর দিকে তাকাতে দেখলো ওর নাকের নিচে তিল নেই, কিন্তু রওশনের তো তিল আছে। তাহলে এটা কি রোশন? দিয়া মনে মনে ভাবে, কি চাচ্ছে ও? হঠাৎ শাড়ির কথা তুললো কেন? দিয়ার চোখের ভাবনা দেখে রোশন প্রশ্ন করলো, কি ভাবছো? নাইট ড্রেসটা আনার কথা ছিল না আপনার? আপনি কে? রওশন? রওশন কি ওকে নাইট ড্রেস পরতে দেয়? কই, আমি তো জানি না। ও তো শাড়ি পরে ঘুমায়। এনেছি তো, দাঁড়াও আনছি, বাইরে আছে। রোশন বাইরে যেতে দিয়া বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে রওশনকে খুঁজছেও। হঠাৎ ওর চোখ বাংলোর ছাদে যায়। রওশন অপোজিটে ফিরে চোখ বুজে বসে আছে। চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আবছা আলোয় ওর ফর্সা মুখটা জলজল করছে। কেন করলেন এমন নিজের বউকে ভাইয়ের কাছে? ছি! হঠাৎ কাঁধে কারোর ছোঁয়া পেয়ে পেছনে তাকালো দিয়া। রশনি দাঁড়িয়ে আছে। ভাইয়াকে ভুল বুঝো না, ও আমাদের জন্যই এসব করেছে। আর তুমি মনে রাখবে, যে কোনো মূল্যেই রোশন ভাইয়াকে নিজের কাছে আসতে দেওয়া যাবে না। আজ যদি ও তোমার কাছে আসে, তাহলে ওর সন্তান হবে আমাদের কাল। প্রতিশোধের নেশায় ফিরে এসেছে ছোট ভাইয়া। আজ রাতটা তুমি কোনো মতে কাটিয়ে দাও, কাল বড় ভাইয়া তোমাকে সব বলবে। রোশন চলে আসায় রশনি চলে গেল ওখান থেকে। রোশন ব্যাগটা দিয়ার হাতে দিয়ে চেঞ্জ করে নিতে বলল। রোশনের কথায় দিয়া মনে মনে ফোন দিয়াতে। রাতে তাঁবুতে অনেক কিছু হতে পারে। এই জিনটাও ওর মনের স্বাদ মেটানোর জন্য কত দূর যেতে পারে জানি না আমি। বাংলোটা ফাঁকা আছে, আজ সারা বাংলোয় চক্কর খাবো এটাকে। দিয়ার বর্ষে যে নাটক করার ফল যে তেতো হবে এটা বুঝিয়ে দিব। বলছি, সবাই তো তাঁবুতে থাকবে, আমরা যদি বাংলোর বাইরে থাকি? দিয়ার কথায় রোশন যেন ভাবুক হয়ে ওঠে। কি চাচ্ছে মেয়েটা? হঠাৎ উদ্ভট সব বায়না ওকে বুঝে গেছে আমি রৌশন না, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা চলো। জিনের সাথে পাঙ্গা নিয়ে ভুল করলাম না তো? যা সহ্য করতে পারি না সেটাই কপালে জুটে। একে তো উদ্ভট বর জুটেছে, এখন আবার জিন দেবর। কোন পাপের শাস্তি পাচ্ছি আল্লাহ জানে। তবে আজ যাই হোক, নিজেকে ওর নিকৃষ্ট ইচ্ছার কাছে সঁপে দিব না। যে দিয়াকে রওশন ছুঁয়েছে তাকে আর কেউ ছুঁতে পারবে না। কি ভাবছো দিয়া পাখি? এই দেখে অকর্মার ঢেকি মনের কথাও পড়তে পারে না। ভাবতেই কিলকিল করে হেসে উঠল দিয়া। রোশন একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। হাসছি কেন? ওর যে শয়তানি বুদ্ধি, না জানি কি করে, কিভাবে সামলায় রৌশন এই বেকুবটাকে। হাসছো কেন? আমাকে বেকুব বললো মনে হলো, কিন্তু ওর ঠোঁট তো নড়েনি, শুনলাম কিভাবে? যাই হোক, শুনেছি তো, বলুক বা না বলুক, তোকে আজ ম্যারাথনের দৌড় শেখাবো। না মানে রোমান্টিক মুডে চলে গিয়েছিলাম, সেই দিনের কথা মনে পড়েছিল। ওরে তুষ্ট, যাও রেডি হয়ে নাও, আমি আসছি। দিয়া বাংলোর ভেতরে চলে গেল। রোশন দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে দিয়া কি চাচ্ছে সেটা। ওদিকে রওশন আকাশের দিকে তাকিয়ে হাসছে। রোশন আর দিয়াকে নিচে কথা বলতে দেখে রওশন ওদেরকে বোঝার চেষ্টা করে। আর দিয়ার ভাষ্যমতে অদ্ভুত গুণের অস্থিরতে ওদের মনের সব কথা জেনে নেয়। তুমি পারো বটে দিয়া, চিন্তা করো না, লকেটটা তোমাকে নিরাপদ রাখবে। আমার দিয়াবাকের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি শুধু তোমার মনোবল ঠিক রাখো। আর রোশন, তুই তোর ধ্বংসের দিকে একদম এগিয়ে যাচ্ছিস। আমার শুভকামনা তোর সাথে রইল। বেস্ট অফ লাক। সরি, ব্যাড লাক। ধূসর রঙের একটা শাড়ি পরেছে দিয়া। দেবরের সাথে নাইট স্পেন্ড করবে, একটু না সাজলে হয়। ওদিকে রোশনের মুখে শয়তানি হাসি। আর রওশন, সে ছাদে বসে তারা গুনছে। রাত 9:30 হয়তো। চারিদিকে ছমছমে পরিবেশ, সবাই এর মধ্যেই ঘুমিয়ে গেছে। রওশন ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বাংলোর দিকে। দরজাটা খুলতেই ওর সামনে ঝাঁপিয়ে পড়ে একটা মেয়ে। বেশি ভয় না পেলেও একটু কেঁপে ওঠে রওশন। হাত দিয়ে মেয়েটাকে ঘোরাতেই রওশনের মেজাজ বিগড়ে গেল। এটা তো একটা পুতুল। বাংলায় অনেকগুলো বড় বড় পুতুল মূর্তির শোপিস আছে, যেখান থেকেই নেওয়া হয়েছে। রোশন দরজা ঠেলে ভেতরে ঢোকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তুমি ভয় পাওনি? আবার বাইরে যাও, আমি আবার ভয় দেখাবো।
আর তুমি ভয়ে চিল্লাবা, না হলে আমি আজ তোমার সামনে আসবো না। কথাগুলো বলে খিলখিল করে হাসতে লাগলো দিয়া। দিয়ার কথাগুলো দেওয়ালের সাথে বাড়ি খেয়ে রোশানের কানে লাগছে। অস্থির হয়ে ওঠে রোশান। ওর শক্তির প্রভাব যে দিয়ার ওপর পড়বে না, আর দিয়া যতক্ষণ না চাইবে ততক্ষণ রোশান ওকে খুঁজেও পাবে না। মেয়েটা অতিরিক্ত চালাক। লকেটের ক্ষমতা সম্পর্কে কি জেনে গেছে, কিন্তু আমার সম্পর্কে জানলে কিভাবে? হয়তো রোশন ভেবেই বাচ্চামি করছে। ভাবতে ভাবতে আবার বাইরে চলে গেল রোশান। দিয়া সেই সুযোগে পুতুলের সাথে সাথে মেঝেতে তেল ঢেলে দিল। জিন হও বা ভূত, এখন তো মানুষ রূপেই আছো। আসো ভিতরে, তেলে মেঝেতে এক হব। দেবরজি, এটা তোমার একমাত্র ভাবির তরফ থেকে তোমার মুখ দেখার উপহার। তুমি তো কিছু দিলে না, তাই আমি দিলাম। রোশান এবার দরজা খুলতেই পুতুলটি এসে ওর গায়ের ওপর পড়ল। ও নিজেও একটু ভয় পাওয়ার ভান করে চিৎকার দিল, যা দিয়া ও রোশান ছাড়া কেউ শুনল না। রোশান ও চিৎকারে ভয় পেয়ে গেল। রোশান চিৎকার দিল কেন? কি হয়েছে নিচে? রোশান ছাদের উপর থেকে এক লাফে সানসেটের উপর গিয়ে দাঁড়ায়। ওখান থেকে সবটা স্পষ্ট দেখা যাচ্ছে। ওদিকে রোশান বাংলোর ভেতরে ঢুকতেই চিৎপটাং। রোশানের রাগে বা চরম সীমায় পৌঁছে গেল। জান, পড়লে কি করে? ব্যথা পাওনি তো? উঠে পড়ো, না হলে আমার সারপ্রাইজটাই তো নষ্ট হয়ে যাবে। বাহ, পড়েছিস, ভালো হয়েছে, আরো পড়। পইরা মর বেয়াদব দেবর। ভাবির সাথে টাঙ্কি দেওয়ার মজা বুঝবি আজ। কেবল তো শুরু, তোর জন্য আরো প্ল্যানিং আছে। বলো, নিজেই নিজের বিপদ ডেকে আনলি। না, ঠিক আছে দিয়া পাখি, কিন্তু তুমি কোথায়? বলবো না মানে বলবো কেন? খুঁজে নাও। তুমি আমাকে খুঁজিয়ে নিলে আমি তোমাকে তাই দিব যা তুমি চাও। বাল দিব শয়তান, তোরে তো টাইট দিমু। দিয়ারে চিনুস না তুই? রৌশনের চেয়েও দেখছি এই মেয়ে বেশি ধূর্ত। একে কি এইভাবে বাগানা যাবে? অন্য উপায়ও তো নেই। মনে মনে বলল রোশান, আর সবটাই শুনে নিল দিয়া। জিন জাতির চামচা, তোর তো ব্যান্ড বাজাবই, সেই সাথে আমার বড়েরও বাজাবো। দিয়ার কথা শুনে রোশান ঘাবড়ে গেল। আমি আবার কি করেছি? ভাইয়ের বউ দুটে আমার বিপক্ষে দৌড়ায় সবসময়। রোশান উঠে সামনের দিকে এক পা দিতেই পুরো বাংলো আগুনের আলোয় জ্বলজ্বল করে উঠল। বাংলোর চার কোনায় বড় বড় 8টা মোমবাতি আর সিঁড়িসহ চারদিকে ছোট ছোট মোমবাতি। পিকনিকের জন্য এগুলো আগে এনেছিল টিয়া। ব্যাস, কাজে লেগে যাচ্ছে সব। সিঁড়ির ঠিক ওপরে দিয়া দাঁড়িয়ে আছে। এলোমেলো চুল, হাতে বালার ঝনঝন শব্দ, পায়ে নুপুরের ঝুমঝুম আওয়াজ। রোশান দিয়ার মুখের দিকে তাকাতে দিয়া লজ্জাবতী লতার মতন চোখ নামিয়ে মুচকি হাসলো। তারপর হেঁটে চলে বারান্দার দিয়ে। শাড়ির আঁচলটা এখনো পতাকার মতন উড়ছে। রোশানের আজ প্রথম দিয়াকে দেখে অন্যরকম অনুভূতি অনুভূত হচ্ছে। জিন হাওয়ায় ও মানবীদের দিকে বেশি নজর দিত না, তবে আজ চোখ সরাতেই পারছে না। যে করেই হোক, তোমাকে আজ আমি নিজের করে নিবই টিয়া। তুমিই হবে আমার সন্তানের মা, আর আমাদের সন্তান হবে রৌশনদের কাল। আমাকে কি তোর বাচ্চা দেওয়ার মেশিন মনে হয়? তোরা জিন হয়েও এত মেয়ে বাস কেন রে? হ্যাঁ, তোদের কি পরিটরি চোখে পড়ে না? এই প্রথম কোনো জিন দেখলাম, তাও তোর মতো লুচ্চা জিন। দিয়া মনে মনে গালি দিচ্ছে, আর ওর কথা শুনে রওশন হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। মেয়েটা যতটা বুদ্ধিমতী তার থেকে 10 গুণ বেশি দুষ্ট। বেচারা ভাইটা আমার, আজ বুঝবি তোর ভাবি কি জিনিস। দিয়া একটা রুমের মধ্যে ঢুকে গেল। পুরো রুমের পুরোটা সাদা কাপড় দিয়ে ভরা। পর্দা, জিনিসপত্র সবকিছু কাপড় দিয়ে ঢাকা। সেই সাথে সিলিং এর দড়ির ভাঁজে ভাঁজে কাপড় ঝুলছে। রোশান রুমের মধ্যে ঢুকে দিয়াকে খুঁজতে লাগলো। আমি তোমার বাম দিকে, এবার ডান দিকে খুঁজো আমাকে। ধরতে পারবে না, ধরো আমাকে, ধরো। দিয়া পাখি, লক্ষ্মীটির সামনে আসো। এইভাবে খুঁজবো কিভাবে? ওদিকে দিয়া রুমের বাইরে থেকে উকি মেরে রোশানের নাজেহাল অবস্থা দেখে হাসছে। কারণ ও তো রুমের মধ্যেই নেই। রুমের মধ্যে যে মেয়েটা আছে সে হলো দিয়ার যমজ বোন ভিভো ফোন। দিয়া রেকর্ডিং বাজিয়ে রোশানকে আঙুলের ওপর নাচাচ্ছে। হাই রে বেকুব, তোর এই নাজেহাল চেহারা দেখে আমারই তোর জন্য কষ্ট হচ্ছে। রেকর্ডিং 20 মিনিটের 6 মিনিট হইতেছে, তুই এখনো আরো 15 মিনিট দৌড়া। আমি তোর জন্য আরেকটা বাস রেডি করি। রোশান এখনো খুঁজছে। ওদিকে দিয়া আর কাজ শেষ। দিয়া চিল্লিয়ে রোশানকে বলল, আমি বাহিরে, এই যে দরজার কাছে, আসো এদিকে। উফ, মানুষের চেয়ে ভুল করে ফেলছে। কুকুরের সামনেও মনে হয় এত দৌড়ানি খায়নি।
अभी तो मैराथन शुरू होगी। आगे आगे देखो होता है क्या देवर जी। सॉरी, জিন জাতির কলঙ্ক। দিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। নিচের একটা রুমে সকালে ও কুরআন শরীফ দেখেছিল, যেটা একটু আগে অজু করে অন্য রুমে এনেছে দিয়া। শয়তানরা তো আল্লাহকে ভয় পাবে, খারাপ জিন তো শয়তানের যমজ ভাই। কোরআন শরীফ দেখলে এমনি ওর হাঁটু কাঁপবে। আচ্ছা, উজু তো করাই আছে, সূরা জিনের 2 আয়াত পড়বো নাকি? ওন্নাটা দিয়ে হিজাব বানাই। রোশন দিয়াকে খুঁজতে খুঁজতে রুমের মধ্যে আসে। রুমে ঢুকে দেখে দিয়া জানলার কাছে বই জাতীয় কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়ার দিকে এগোতে লাগলো রোশন। অমনি দিয়া তেলাওয়াত করতে শুরু করে। কান সহ ভেতরটা জ্বলে যাচ্ছে রোশনের। দিয়ার দিকে তাকাতেও কষ্ট হচ্ছে ওর। দুর্বল হয়ে পড়ছে আস্তে আস্তে। ভাবলাম শুভ কাজের আগে একটু আল্লাহকে স্মরণ করব। অনেক কষ্টে রোশনের গলা দিয়ে একটা শব্দ বের হলো। আজ তোমার স্নিগ্ধ চেহারা চাঁদের আলো দেখব। ওহো, এখন তো চাঁদও নেই, মানে এক ফালি আছে। তুমি আসো, আমি একটু গুছিয়ে নিই। মেয়েটা কি জেনে শুনেই এমন করছে? না, আর অপেক্ষা করা যাবে না। অলরেডি 2 ঘন্টা ধরে ঘুরছি, 11:30 বেজে গেছে হয়তো। এবার ডিরেক্ট ওকে প্রাপ্ত করতে হবে। আধা ঘন্টা পরে রোশন ছাদে গেল আর দেখলো দিয়া ছাদের এক কর্নারে দাঁড়িয়ে নিচের পুতুলটার দিকে তাকিয়ে আছে। পরনে ব্লাউজ আর পেটিকোট, শাড়িটা মেঝেতেই গড়াগড়ি খাচ্ছে। রোশনের মনে এবার রসমালাই ফুটছে। রোশন পেছন থেকে দিয়ার পেট জড়িয়ে ধরে ওর কাঁধে চিবুক রাখে। কি হলো? দিয়ার শরীর এমন কাঠের মতো শক্ত হয়ে গেল কেন? গায়ের মাদক মিশ্রিত গন্ধটা তো ঠিকই পাচ্ছি। দিয়া পাখি হঠাৎ শক্ত হয়ে গেলে কিভাবে? কথাটা বলার পরপরই দিয়ার হাসির শব্দ পাওয়া গেল, তবে সেটা রোশনের পেছন থেকে আসছে। ভ্যাবাচেকে খেয়ে গেল রোশন। পেছনে তাকাতে দেখলো দিয়া দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। তুমি ওখানে, তাহলে এটা কি? হোটা সোফিস নিচ থেকে তুলে এনে আমার পেটিকোট আর ব্লাউজ পরিয়ে দিয়েছি, আমার পছন্দের পারফিউমে মাখিয়ে দিয়েছি। আর তুমি কিনা ওকে গিয়েই রোশন নিজের রাগ কন্ট্রোল করার জন্য মুখ ঘুরিয়ে নিচে থাকা একটা বড়ই গাছের দিকে তাকালো। ঠিক তখনই ওর চোখ থেকে এক তীব্র রশ্মি বেরিয়ে গাছটাতে পড়লো। সাথে সাথে আগুন ধরে গেল গাছে। তবে গাছটা ছোট হওয়ায় কেউ কিছু বুঝতেই পারলো না। এত দৌড়ানোর পর মনে হয় আমার মিষ্টি জিন দেবরের রোমান্স করার মুড চলে গেছে। যাক, ভালোই হয়েছে। কিভাবে তিয়ার কাছে যাব? ও যদি স্বেচ্ছায় আমাকে না ডাকে, তাহলে তো আমি ওকে স্পর্শও করতে পারবো না। কিছু একটা করতেই হবে। দিয়া পাখি, কেমন লাগছে এখন? বেশ ভালো, সত্যি। থ্যাংক ইউ এত সুন্দর পিকনিক স্পট বাছাই করার জন্য। আমার একটা অনুমতি চাই দিয়া পাখি। তুমি কি অনুমতি দিবে আমায়? কি বলো তো? আজ আরো একবার তোমাকে এখানে এই সুন্দর ওয়েদারের নিচের করে নিতে চাই। বাট আমি তো তোমার উপর ইন্টারেস্ট না, মানে বোরিং লাগে তোমাকে। আজ রাতে তোমার ইচ্ছে মতো সব হবে দিয়া পাখি। তুমি শুধু অনুমতি দাও, পৃথিবীর সব সুখ আজ তোমার পায়ে ঢেলে দিব আমি। দিয়ে দেখাও, যদি দেখাতে পারো তাহলে আমি তোমাকে একটা চান্স দিলেও দিতে পারি। 2 ভাই যথেষ্ট লুচ্চা, ওনার কথা বাদ দিলাম। উনি ওনার বউর সাথে লুচুগিরি করে, বলতে গেলে ভালো লুচু। ভাবির সাথে রাত কাটাতে চায়, এমন দেবর থাকার চেয়ে না থাকাই ভালো। আমার মতো একটা জিন কিনা এই মেয়েটার গোলাম হয়ে গেলাম। রওশনের চয়েস খারাপ, প্যাচেল টাইপের মেয়ে বিয়ে করছে। অন্য মেয়ে হলে এতক্ষণে আমার কাজ হয়েছে। তো এখন যদি শক্তির ব্যবহার করি, তাহলে ও আমাকে চিনে যাবে, দূরে সরে যাবে। কিন্তু এখন ওকে ইমপ্রেস করব কিভাবে? রওশন এবার ছাদের দরজার পাশ ঘেঁষে দাঁড়ালো। দিয়া ততক্ষণে রওশনকে দেখে ফেলেছে। এবার সময় এসেছে ওনাকে জ্বালানোর। জান, তুমি বসো, আমি তোমার মাথা টিপে দিই। রোশন যেন এমন কিছুরই অপেক্ষা করছিল। ও সোজা ছাদের দোলনায় বসে পড়ল। দিয়া বসতে দিয়ার কোলে মাথা রাখলো। দিয়া ওর মাথা টিপে দিচ্ছে আর রওশনের দিকে তাকাচ্ছে। বেচারার মুখটা অভিমান আর কষ্টে কালো হয়ে গেছে। দিয়া পাখি, কিছু বলো। এখন কি ইচ্ছে করছে তোমার? তোমার মাথা না, গলা টিপে দিতে ইচ্ছে করছে। তোমার কি ইচ্ছে করছে? ভালোবাসতে। ও। চট করে উঠে বসলো রোশন। দিয়ার দিকে একটু একটু করে এগোচ্ছেও। দিয়া উঠতে গেলে রোশন দিয়ার হাত টেনে দোলনার উপর ফেলে দেয়। শুধু ও বললে হবে? পতি সেবা করতে হবে না?
দিয়ার দুহাত দোলনার সাথে চেপে ধরল রোশন। দোলনার ঘষা লেগে চেনটা খুলে নিচে পড়ে গেল। আটকে উঠল রোশন। এবার কি হবে? রোশন দিয়ার হাত চেপে যখন দিয়ার কাঁধে মুখ বুঝতে যাবে অমনি দিয়া চিল্লিয়ে ওঠে। যাব। কোথায় যাবে? কোথাও যাওয়া যাবে না। দিয়া রোশনকে ঠেলতে ঠেলতে উঠে গেল। যাব না মানে? আমি যাব, না হলে তুমি যাও, আমার হয়ে পার্টি করে আসো। ওটে মানে? বাথরুম পায়খানা যাও যাও করে আসো। কি মেরে বাবা, এমন সময়ও বাথরুম পায়? ওফো, না যেতে দিলে 14 বার জ্ঞান জ্ঞান করবে, তার চেয়ে যাক। আচ্ছা যাও। দিয়া কোনো মতে নিচের বাথরুমে ঢোকে। মিনিট 5 পর ওর দরজায় খটখট আওয়াজ হয়। দরজা খুলতে দেখলো রওশন দাঁড়িয়ে আছে। দিয়া একটানে রওশনকে ভিতরে নিয়ে গেল। কেমন মানুষ আপনি? বউকে ভাইয়ের বিছানায় পাঠাতে চান? ওর বাচ্চা আমাকে আম্মু বলে ডাকবে কেন? আমি ওর কাছে যাব না। আর আপনি অন্য কাউকে পাঠান, আমি যাব না ওর কাছে, আমার অস্বস্তি লাগে। বলেই কান্না ধরে দিল দিয়া। ওদিকে রওশন দিয়ার চোখের দিকে তাকিয়ে আছে। দিয়া পাখি, তুমি আমাকে চিনলে কিভাবে? আপনার নাকের নিচে তিল আছে, কিন্তু আপনার ভাইয়ের নেই। রাগলে আপনার চোখ বেশি বাদামি হয়, কিন্তু আপনার ভাইয়ের চোখ কালো কুচকুচে হয়ে যায়। দিয়া পাখি, আমি যা বলবো তাই করতে পারবে? সব পারবো, কিন্তু ওই জিনের সাথে থাকতে পারবো না। দেখুন আমার হাত কেটে দিয়েছে। বাচ্চাদের মতো নাকে নাকে কথা বলতে বলতে হাত এগিয়ে দিল দিয়া। জোরে হাত চেপে ধরার কারণে বালার ঘষায় হাতের চামড়া কেটে রক্ত ঝরছে। রওশন দিয়ার হাতটা মুখের কাছে নিয়ে রক্তগুলো শুষে নিল। ওই ভ্যাম্পায়ারদের মতো রক্ত খাচ্ছেন কেন? তাহলে আপনি জিন না, ড্রাকুলা। ওরে আল্লাহ, এই কাদের পরিবারে এসে পড়লাম। দেখো, সব ব্যথা শেষ, আর আমি মানুষ, অন্য কিছু না। মানুষের কোনো বৈশিষ্ট্য আপনার মধ্যে পাই না। যাই হোক, আপনার ভাই বিরক্ত করার আগে ওর থেকে বাঁচার উপায় বলুন। লকেট তো পড়ে গেছে, ওটার কাজ করবে না। তবে রোশনের বুকের বা পাশে একটা জন্মদাগ আছে, ওখানে তোমাকে আমার কি? ওখানে আদর করতে হবে। দিয়ে এবার ভীষণ চটে গেল। এ কেমন বর? নিজের বউরে অ্যাডভাইস দিচ্ছে যে বউ যেন ভাইকে আদর করে। এরকম বরের গুল্লি মারি। ঠিক আছে, আজকে দেখুন আমি কি করি। ওর অনেক পীড়িত করার শখ, তাই না? ওর পীড়িত ছুটাচ্ছি, আর কাল সকাল হলে বাড়ি চলে যাব। আপনাকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেব। কোনো দরকার নেই এমন বর আর শ্বশুর বাড়ি। ভালোই হয়েছিল, মরে যাচ্ছিলাম।